Assalamu alaikum. Hello everybody. Welcome to Onkur Society Girls High School online class. How are you dear learners? Are you okay? Hope you all are fine by the grace of Almighty and stay safe with your family and of course studying very attentively. Yes, this is teacher Farhana Akhtar again with you to communicate as an assistant teacher English, and according to your class routine and schedules I am here with my class 9 students for their English second paper class. Yes, in this class, in this video, teacher shall do a new topics in English grammar. Okay? Yes, dear learners, you are right. Today our topic is completing sentences. This video is about how to make a complete sentence. Okay? And the term itself gives us a clear information about what does the word completing sentence mean actually. Dear learners, look at the slide please. What does the word completing sentence mean actually? To complete a sentence in order to make it meaningful or fruitful is known as completing sentence. কোনো একটা অসম্পূর্ণ সেন্টেন্সকে আমরা যখন মিনিংফুল এবং সম্পূর্ণ করে দিই তখনই তাকে আমরা বলছি কমপ্লিটিং সেন্টেন্স। Okay. So look at the slide again please dear learners. If we want to make a meaningful, fruitful, complete sentence, we need some things, we need several things, okay? দেখো টিচার এখানে কি দিয়েছে context, mode of tense. This is very important, okay? আমাদের along with all these subject, predicate, punctuations and capitalization, but most importantly context and mode of tense are very important if we want to make a meaningful, complete sentence, okay? আমাদের একটা meaningful, complete sentence তৈরি করতে গেলে আমাদেরকে দুটো জিনিসের উপর খুব ভালো করে লক্ষ্য রাখতে হচ্ছে। খেয়াল করো, তোমরা অলরেডি হয়তো দেখেছো আমাদের কোশ্চেন ফরম্যাটটা এমন হয় যে আমাদের কোশ্চেন ফরম্যাটে মাঝে মাঝে 5টা সেন্টেন্স আসে, বাট সেই সেন্টেন্সগুলো যে কোনো একটা সাবজেক্ট ম্যাটারকে ফিক্স, ডেফিনেট বা স্পেসিফিক কোনো কিছুর উপর ডেসক্রাইব করে আসে। সাপোজ ধরো টিচার ট্রি প্ল্যান্টেশন নিয়ে কথাবার্তা বলছি, ট্রি প্ল্যান্টেশন নিয়ে আমি 5টা সেন্টেন্স তোমাদেরকে মেক করতে দিচ্ছি, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে কনটেক্সট। তো ব্যাপারটা হচ্ছে এরকম, আমি যখন তোমাকে ট্রি প্ল্যান্টেশন নিয়ে 5টা সেন্টেন্স মেক করতে দিচ্ছি, তোমার সেন্টেন্সগুলো শুধু কমপ্লিটিং সেন্টেন্স করলে চলছে না, তোমাকে খেয়াল রাখতে হচ্ছে সেখানে যেন আমার কোথাও না কোথাও ট্রি প্ল্যান্টেশনের সাথে আমার রিলেটেড কোনো সেন্টেন্স হতে হচ্ছে, ঠিক আছে? তার মানে হচ্ছে ব্যাপারটা এরকম, টিচার যদি তোমাকে ট্রি প্ল্যান্টেশন নিয়ে 5টা সেন্টেন্স মেক করতে দিই, সেখানে যদি তুমি ট্রি প্ল্যান্টেশনের সাথে মোবাইল ফোন বা লোডশেডিং বা ট্রাফিক জ্যাম জাতীয় কোনো কিছু সেন্টেন্স নিয়ে আসো, সেই ক্ষেত্রে তোমার স্ট্রাকচার ঠিক হলেও ইউ উইল গেট 0 মার্কস। ওটাকে কনটেক্সট বলা হবে না। তাহলে কনটেক্সটটা তোমাকে খেয়াল রাখতে হবে। আমি যদি সাবজেক্ট ম্যাটার নিয়ে ডিসক্রাইব করি বা ন্যারেট করি, সেই ক্ষেত্রে তোমাকে সেই সাবজেক্ট ম্যাটার নিয়ে আমার ইনকমপ্লিট সেন্টেন্সটাকে কমপ্লিট করে দিতে হচ্ছে। দেন ইউ গো ফর মোড অফ টেন্স। হোয়াট ইজ মোড অফ টেন্স অ্যাকচুয়ালি? সাপোজ টিচার যদি ইনকমপ্লিট সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে শুরু করি, তোমাকেও মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে প্রেজেন্ট টেন্স নিয়ে। টিচার যদি পাস্ট টেন্সে করি দেন ইউ গো ফর পাস্ট টেন্স। টিচার যদি ফিউচার টেন্সে যায় দেন ইউ গো ফর ফিউচার টেন্স। তবে এখানে আরেকটা ছোট্ট ট্রিক্স টিচার একটু শেয়ার করি। প্রেজেন্ট টেন্স সাথে আমরা আসলে প্রেজেন্ট বা ফিউচারকে মিক্স আপ করতে পারছি, আবার সিমিলারলি ফিউচার টেন্সের সাথে আমি ফিউচার বা প্রেজেন্ট টেন্স মিক্স আপ করতে পারছি, বাট পাস্ট টেন্সের সাথে তুমি কখনোই ফিউচার বা প্রেজেন্ট টেন্সকে মিক্স আপ করবে না। পাস্ট টেন্সের সাথে তোমাকে পাস্ট ফর্মে ইনকমপ্লিট সেন্টেন্সটা কমপ্লিট করে দিতে হচ্ছে। তো এই দুটো জিনিস আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যখন আমরা কমপ্লিটিং সেন্টেন্স গ্রামার পোর্শনটা বা আইটেমটা অ্যাটেম্প করতে যাচ্ছি, ঠিক আছে? দেন আমার একটা সেন্টেন্স এমন হতে হবে, তোমরা তো জানো একটা সেন্টেন্সের স্ট্রাকচারকে ডেফিনেটলি একটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, দেন কিছু ক্লজ, কিছু ওয়ার্ডস, কিছু ফ্রেজেস আসছে, বাট কার বেসিসে আসছে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্টকে কমপ্লিট করার জন্য আদার্সগুলো আসছে। তো এই জিনিসগুলো ইন টোটাল এগুলো সব কিছুর কম্বিনেশনেই আমাদেরকে কমপ্লিটিং সেন্টেন্সটা কমপ্লিট করতে হচ্ছে।
Dear learners, chalo, let's start and let's try to capture all the tricks of making completing sentence. Okay, structure number 1, if plus present indefinite tense jodi thake then teacher diyechi plus verb future indefinite. That means হচ্ছে if এর পরে subject এর পরে যদি আমাদের কোনো present indefinite tense থাকে then আমাদেরকে second clause এ subject এর পরে definitely একটা will অথবা shall plus verb এর প্রেজেন্ট ফর্ম বসাতে হচ্ছে। ঠিক আছে, এক্সাম্পলটা লক্ষ্য করো। টিচার দিয়েছে ইফ ইউ স্টাডি মোর কামা ইউ উইল গেইন মাচ নলেজ। স্টাডির নিচে আন্ডারলাইন করে দিয়েছে, হাইলাইট করেছি। স্টাডিটা কোন ফর্মে আছে? প্রেজেন্ট ইনডেফিনিট ফর্মে আছে। দেন টিচার রুলস মতে ফিউচার ইনডেফিনিটে একটা সেন্টেন্স মেক করেছি, ইউ উইল গেইন মাচ নলেজ। ক্লিয়ার? স্ট্রাকচার নাম্বার 2, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স যদি হয় দেন আমাকে দ্বিতীয় ক্লজের সাবজেক্টের পরে উড অথবা কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হচ্ছে। এক্সাম্পল, ইফ হি কেম কমা আই উড গো। খেয়াল করো, কেম কোন ফর্মে আছে? পাস্ট ইনডিফিনিটে। এবং রুলস মতে টিচার সাবজেক্টের পরে উড প্লাস ভার্বের বেস ফর্ম বসিয়েছে। সো অ্যান্সারটা হয়ে যাচ্ছে আই উড গো। ওকে, স্ট্রাকচার নাম্বার 3, if plus past perfect plus would have oblique could have plus verb past participle form. That means হচ্ছে if এর পরে subject এর পরে যদি আমাদের past perfect form past perfect, তোমরা কি মনে করো শুধু হ্যাড বসালে পাস্ট পারফেক্ট হয়? নো, হ্যাড এর সাথে যখন আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, আই রিপিট, হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইজ নোন অ্যাজ পাস্ট পারফেক্ট ফর্ম। ওকে, তাহলে ইফ এর পরে সাবজেক্ট এর পরে যদি আমার হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে দেন কমা দিয়ে দ্বিতীয় ক্লজে সাবজেক্ট এর পরে ডেফিনেটলি তুমি উড হ্যাভ বা কুড হ্যাভ যাকে ইচ্ছে তাকে বসাবে। তবে আমি সাজেস্ট করব উড হ্যাভ বসালেই ভালো হয়, উড হ্যাভ, এবং ডেফিনেটলি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতেই হচ্ছে। এক্সাম্পলটা খেয়াল করো, ইফ আই হ্যাড সিন হিম কমা ইফ এর পরে আই এর পরে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল পাস্ট পারফেক্ট টেন্স টিচার যা বলেছি, কমা দিয়ে আই কুড হ্যাভ অথবা উড হ্যাভ টোল্ড হিম দ্য ম্যাটার লিখেছি টিচার। যেহেতু ইফ এর পরে সাবজেক্ট এর পরে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ছিল তাই জন্য কমা দিয়ে দ্বিতীয় ক্লজে সাবজেক্ট এর পরে আমার যেটা ইচ্ছা কুড হ্যাভ বা উড হ্যাভ বসিয়েছি এবং ভার্বের পাস্ট পার্টিসিপল টেলের পাস্ট পার্টিসিপল টোল্ড বসিয়েছে প্লাস বাকি অংশ। ডিয়ার লার্নার্স, স্ট্রাকচার নাম্বার 4 দেখো, টিচারকে লিখেছি আমার যখন সেন্টেন্স শুরু হবে হ্যাড দিয়ে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে দেন আমাকে দ্বিতীয় ক্লজে ডেফিনেটলি সাবজেক্টের পরে উড হ্যাভ অথবা কুড হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসাতে হবে। দেখো এই রুলসটা অ্যাপ্লাই করে টিচার এই এক্সাম্পলটা কমপ্লিট করেছি। হ্যাড এ সিন হার কমা আই উড হ্যাভ টোল্ড হার দ্য নিউজ। এখানে হ্যাড দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ছিল, তাই জন্য টিচার কমার পরে অংশে সাবজেক্টের পরে উড হ্যাভ এবং একটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে আমার ইনকমপ্লিট সেন্টেন্সটা কমপ্লিট করেছি। দেন আমরা চলে যাই আমাদের স্ট্রাকচার নাম্বার 5, ইফ প্লাস সাবজেক্ট এবং তারপরে যদি আমাদের স্পেসিফিক ওয়্যার থাকে দেন আমাকে দ্বিতীয় ক্লজে সাবজেক্টের পরে উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতেই হচ্ছে। এক্সাম্পলটা দেখো, ইফ আই ওয়্যার এ কিং। ওকে, ইফ এর পরে সাবজেক্টের পরে স্পেসিফিক ওয়্যার এসেছে সেজন্য কমা দিয়ে দ্বিতীয় ক্লজে টিচার সাবজেক্ট আই এর পরে একটা উড যোগ করেছে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হেল্প দিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করেছে। দেন আমার অ্যান্সার হয়ে যাচ্ছে অনেকটা এরকম, ইফ আই ওয়্যার এ কিং কমা আই উড হেল্প দ্য পুয়ার। লার্নার্স দেখো, এখানে টিচার সার্কেল দিয়ে হাইলাইট করে কিছু জিনিস তোমাদেরকে স্পেসিফিক মেনশন করেছি এটা ভালো করে বোঝার জন্য। 1 এবং 2 নাম্বার টিচার জাস্ট দুটো এক্সাম্পল বা স্টেটমেন্ট দিয়েছি একটা জিনিস দেখানোর জন্য। খেয়াল করো, ইফ ইউ ওয়েন্ট দেয়ার কমা শি উড টেল ইউ এভরিথিং, এটা ছিল আমার নাম্বার 1-এ। হোয়ারেস নাম্বার 2-তে টিচার লিখেছি শি উড টেল ইউ এভরিথিং ইফ ইউ ওয়েন্ট দেয়ার। আমাদের দুটো এক্সাম্পলের স্টেটমেন্ট বা সেন্টেন্সটা অলমোস্ট সেম, ঠিক আছে, বাট আমি একটু চেঞ্জ করেছি। যেমন নাম্বার 1-এর শুরুতে টিচার স্টার্টিং করেছি আমার ইফ যোগে এবং নাম্বার 2-তে
দেখা যাচ্ছে আমার দ্বিতীয় ক্লাসটা শুরু করেছি ইফ যোগে, ঠিক আছে। ইফের নিচে টিচার হাইলাইট করেছি। আবার এখানে দেখো টিচার একটা কমা দিয়েছে নাম্বার 1-এ, বাট নাম্বার 2-তে কিন্তু কমাটি নেই, ঠিক আছে। এটা আসলে এমনি দিইনি, এটা একটা ট্রিক্স বা রুলস, এবং এই জিনিসটা ফলো না করলেও কিন্তু তুমি 0 মার্কস পেয়ে যাচ্ছ। খেয়াল করবা তোমার সেন্টেন্স যখন when you start your sentence by using if, then you must put a comma before writing or starting your second class. Clear? But you don't need to put a comma when you start your second class by using if. That means হচ্ছে আমরা যখন if দিয়ে আমাদের সেন্টেন্স শুরু করব, then definitely আমাদেরকে দ্বিতীয় ক্লাস শুরু করার আগে অবশ্যই একটা কমা ব্যবহার করতে হচ্ছে। আর আমার সেন্টেন্সের দ্বিতীয় ক্লাস যখন শুরু করব if দিয়ে, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে if আসছে না, তখন আবার তুমি কমাটাকে বসাতে পারবে না। তখন যদি তুমি কমা বসাও অ্যাবসেন্ট মাইন্ডে, তাহলে তুমি 0 মার্কস পেয়ে যাচ্ছ। সেই ক্ষেত্রে কমাটা আমরা বসাতে পারছি না। স্ট্রাকচার নাম্বার 6, উড ইউ মাইন্ড দিয়ে আমার সেন্টেন্স যদি শুরু হয়, দেন আমাকে ভার্বের সাথে একটা আইএনজি যোগ তো করতেই হবে, এবং সেন্টেন্স শেষে আমাকে একটা নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন ডেফিনেটলি বসাতে হচ্ছে। এক্সাম্পলটা দেখো, উড ইউ মাইন্ড টেকিং আ কাপ অফ টি, নোট অফ ইন্টারোগেশন। ওকে, স্ট্রাকচার নাম্বার 7, ইট ইজ টাইম দিয়ে যদি সেন্টেন্স শুরু হয়, দেন আমাকে একটা টু ডেফিনেটলি যোগ করতে হচ্ছে, এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করে সেন্টেন্সটা কমপ্লিট করতে হচ্ছে। লুক এট দ্য এক্সাম্পল, ইট ইজ টাইম টু ছিল, তাই জন্য টিচার স্টার্ট দ্য ওয়ার্ক লিখেছি, টাইমের পর একটা টু এনেছি, ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে আমার ইনকমপ্লিট সেন্টেন্সটা কমপ্লিট করেছি। রুল নাম্বার 8, স্ট্রাকচার 8 ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার 9, 10 অ্যান্ড এসএসসি এক্সামিনেশন। সবসময় বোর্ড পরীক্ষায় এই রুলসটা আসে। ইট ইজ হাই টাইম দিয়ে যখন আমার সেন্টেন্স শুরু হবে, সাবজেক্টের পরে ডেফিনেটলি ভার্বের পাস্ট টেন্স পাস্ট ফর্ম আমাকে বসাতে হবে, ঠিক আছে। ইট ইজ হাই টাইম উই, ইট ইজ হাই টাইম দিয়ে শুরু হয়েছিল, তাই জন্য টিচার উই এর পরে টেক এর পাস্ট ফর্ম টুক ইউজ করেছি। উই টুক নেসেসারি স্টেপস, এভাবে লিখে আমি আমার ইনকমপ্লিট সেন্টেন্সটা কমপ্লিট করেছি। স্ট্রাকচার নাম্বার 9, আমার সেন্টেন্স যদি শুরু হওয়ার পর টিল বা আনটিল থাকে, অর্থাৎ টিল বা আনটিল যুক্ত সেন্টেন্সের পরে আমরা মিনিংফুল এফার্মেটিভ অবলিক নেগেটিভ সেন্টেন্স তৈরি করব। তাহলে কার ক্ষেত্রে এফার্মেটিভ আর কার ক্ষেত্রে নেগেটিভ হবে? টিল বা আনটিল, বাংলায় তো জানো টিল মানে পর্যন্ত, আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত। খেয়াল করে একটু এক্সাম্পলস গুলো। ওয়েট হিয়ার টিল আই কাম ব্যাক, অবলিক আই ডোন্ট কাম ব্যাক। আবার ওয়েট হিয়ার আনটিল আই কাম ব্যাক টিচার দিয়েছি, তার মানে ব্যাপারটা হচ্ছে টিলের পরে আমরা চাইলে মিনিংফুল এফার্মেটিভ বা নেগেটিভ দুটো সেন্টেন্সই মেক করতে পারছি, বাট আনটিলের পরে আমরা কখনোই নেগেটিভ সেন্টেন্স লিখতে পারছি না। আমাদেরকে সবসময় একটা মিনিংফুল এফার্মেটিভ সেন্টেন্স লিখে আমার ইনকমপ্লিট সেন্টেন্সটা কমপ্লিট করতে হচ্ছে। Then we move on our next structure, structure number 10. ... plus less যুক্ত অংশ যদি হয়, then lessের পরে আমাকে একটা ফার্স্ট সাবজেক্ট আবার বসাতে হচ্ছে, দেন আমাকে শুড বা মাইট বসাতে হচ্ছে, এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করে ইনকমপ্লিট সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হচ্ছে। এক্সাম্পলটা লক্ষ্য করো, শি ওয়াক ফার্স্ট লেস্ট, শি শুড মিস দ্য ক্লাস। যেহেতু লেস্ট ছিল, তাই জন্য টিচার প্রথম সাবজেক্ট শি আবার এনেছে। রুলস মতে শুড বা মাইটে যাকে ইচ্ছা তাকে বসাতে পারছি। টিচার শুড বসিয়েছি এবং একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করে সেন্টেন্স মেক করেছি, শি ওয়াক ফার্স্ট লেস্ট শি শুড মিস দ্য ক্লাস। ওকে, স্ট্রাকচার নাম্বার 11, ... সো দ্যাট যুক্ত সেন্টেন্স যদি হয়, সো দ্যাট এর পরে আমরা ফার্স্ট সাবজেক্ট আবার বসাবো। সো দ্যাট এর আগের অংশ যে টেন্স থাকবে সেই টেন্স অনুসারে আমরা ক্যান অথবা কুড অথবা মে অথবা মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। লক্ষ্য করো, দ্য গার্ল রিডস মোর সো দ্যাট শি ক্যান মেক এ গুড রেজাল্ট। টিচার কিন্তু বলেছি সো দ্যাট যুক্ত সেন্টেন্সে সো দ্যাট এর আগের অংশ যে টেন্সে থাকবে, রিডস প্রেজেন্ট টেন্সে ছিল, তাই জন্য আমরা দ্বিতীয় ক্লজে সো দ্যাট এর পরে সাবজেক্টের পরে ক্যান বসাবো। তুমি চাইলে এখানে মেও বসাতে পারতে, ঠিক আছে, তাই জন্যই হয়েছে সো দ্যাট শি ক্যান মেক এ গুড রেজাল্ট। আবার নেক্সট এক্সাম্পলে খেয়াল করো, শি ওয়ার্কড হার্ড, ওয়ার্কটা পাস্ট টেন্সে ছিল এবং ডেফিনেটলি সো দ্যাট যুক্ত একটা অংশ ছিল, তাই জন্য টিচার দ্বিতীয় ক্লজে সাবজেক্ট শি এর পরে ক্যানটাকে কুড করে দিয়েছি। কি বেসিসে? কারণ ওয়ার্কটা পাস্ট টেন্স ছিল, তাই জন্য টিচার শি কুড পাস ইন দ্য টেস্ট লিখেছি।
ওকে, চলে যাই স্ট্রাকচার নাম্বার 12 এ। ডট 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 ইন অর্ডার দ্যাট যুক্ত সেন্টেন্স যদি হয় তার রুলসটাও আমাদের সো দ্যাট এর রুলস এর মতো হবে। দ্যাট মিনস ইন অর্ডার দ্যাট যুক্ত সেন্টেন্সও সো দ্যাট এর মতো আমাকে আবার দ্বিতীয় ক্লজে প্রথম সাবজেক্টটা আনতে হচ্ছে। প্রথম ক্লজ যদি প্রেজেন্ট টেন্সে থাকে দেন আমি ক্যান বা মে বসাবো, আর যদি পাস্ট টেন্সে থাকে আমার ক্যানটা হয়ে যাচ্ছে কুড আর মেটা হয়ে যাবে মাইট। যেমন এক্সাম্পলে লিখেছি দেখো, উই ইট ইন অর্ডার দ্যাট উই মে লিভ। স্ট্রাকচার নং 13 কি বলছে, আমার সিন্স অ্যাজ বিকজ যুক্ত সেন্টেন্সে সিন্স অ্যাজ বিকজ এর পরে আমাকে একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করে দিতে হচ্ছে। এই যে মিনিংফুল সেন্টেন্সটার এটার মানে কি, ওই যে টিচার শুরুতে বলেছি আমাদেরকে কমপ্লিটিং সেন্টেন্স করার সময় অলওয়েজ টেন্স অফ মুডটাকে মাথায় রাখতে হবে। দ্যাট মিনস আমি যদি তোমাকে প্রেজেন্ট টেন্সে যাই দেন ইউ গো ফর প্রেজেন্ট অর ফিউচার টেন্স। আমি যদি পাস্ট টেন্সে করি সেন্টেন্সটা শুরু দেন তোমাকে পাস্ট টেন্সে একটা সেন্টেন্স কমপ্লিট করে দিতে হচ্ছে। এভাবে সিমিলারলি আমি ফিউচারে গেলে তোমাকে ফিউচারে কমপ্লিট করে দিতে হচ্ছে, যেটাকে বলা হচ্ছে মিনিংফুল সেন্টেন্স। ঠিক আছে, তো দেখো অ্যাজ অবলিক সিন্স শি ওয়াজ সিক কমা শি ডিড নট গো টু স্কুল, যেহেতু অ্যাজ আ সিন্সের পরে এখানে ওয়াজটা পাস্ট টেন্সে ছিল তাই জন্য টিচার পাস্ট টেন্সে একটা সেন্টেন্স কমপ্লিট করেছি, শি ডিড নট গো টু স্কুল। ওকে, দেখো এভরিবডি লাভস হার অ্যাজ অবলিক বিকজ অথবা সিন্সও হতে পারে। এখানে লাভসটাকে টিচার হাইলাইট করেছি, লাভসটা কি আমার প্রেজেন্ট টেন্স ছিল তাই জন্য টিচার প্রেজেন্ট টেন্সে একটা সেন্টেন্স কমপ্লিট করেছি, ইউজ করে সেন্টেন্সটা কমপ্লিট করেছি। দেখো শি ইজ অনেস্ট লিখেছি, এখানে কিন্তু ওয়াজ লিখিনি। ঠিক আছে, স্ট্রাকচার নাম্বার 14 দো অলদো অথবা ইন স্পাইট অথবা ডিসপাইট অফ যুক্ত সেন্টেন্স যদি হয় তোমাকে অল্টারনেটিভ মিনিংফুল সেন্টেন্স তৈরি করে দিতে হচ্ছে। মিনিংফুল সেন্টেন্স কি জিনিস তুমি তো সেটা বুঝেছো নিশ্চয়ই এতক্ষণে। অল্টারনেটিভ মিনস হচ্ছে টিচার যদি তোমাকে ওই সেন্টেন্সের সাবজেক্টের পজিটিভিটি শো করে দেন তোমাকে ওই সাবজেক্ট সম্পর্কে একটা নেগেটিভিটি লিখে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। অপোজিটটা হবে টিচার যদি সাবজেক্টের নেগেটিভিটি কোনো অ্যাপ্রোচ শো করি দেন তোমাকে পজিটিভিটি শো করতে হবে। এটাকেই বলা হচ্ছে অল্টারনেটিভ মিনিংফুল সেন্টেন্স। দেখো এক্সাম্পল, দো হি ইজ পুয়ার কমা হি ইজ অনেস্ট, এখানে দো যুক্ত ছিল তাই জন্য হি পুয়ার আমি একটা নেগেটিভিটি বলেছি তাই জন্য আমি পরেরটাতে একটা পজিটিভিটি শো করেছি এবং সাবজেক্টে আমার একই হিটাকে প্রথমে পুয়ার বলেছি তার একটা নেগেটিভিটি ছিল দেন তাকে আমি হি ইজ অনেস্ট বলেছি, একটা পজিটিভিটি শো করেছি। সেটাই হচ্ছে অল্টারনেটিভ মিনিংফুল সেন্টেন্স। তার মানে দো অলদো ইন স্পাইট অফ ডিসপাইট অফ যুক্ত সেন্টেন্সটা আমার সেন্টেন্সটা এভাবেই কমপ্লিট করতে হচ্ছে। দেখো ইন স্পাইট অফ হিজ পোভার্টি কমা হি হেল্পস দ্য পুয়ার, শুরুতে আমার পোভার্টি একটা নেগেটিভিটি ছিল তাই জন্য টিচার পরেরটাতে হি হেল্পস দ্য পুয়ার বলেছি। হেল্পস মানে সাহায্য করা, সে সাহায্য করে একটা পজিটিভিটি শো করেছি। ঠিক আছে, স্ট্রাকচার নাম্বার 15 আমার আনলেস যুক্ত সেন্টেন্স হলে আমাকে একটা মিনিংফুল এফার্মেটিভ সেন্টেন্স গঠন করে দিতে হচ্ছে। ঠিক আছে, তাহলে আনলেসের সাথে কখনো আমার নেগেটিভিটি যাবে না। আনলেস যুক্ত সেন্টেন্সে আমাকে একটা পজিটিভ এফার্মেটিভ মিনিংফুল এফার্মেটিভ সেন্টেন্স গঠন করতে হচ্ছে। এক্সাম্পলটা দেখো, আনলেস ইউ রিড অ্যাটেনটিভলি কমা ইউ উইল ফেল লিখেছি, ইউ উইল নট টিচার এখানে বলিনি। আনলেস শব্দের অর্থ হচ্ছে যদি না, আনলেস ইউ রিড অ্যাটেনটিভলি যদি না তুমি ভালো করে পড়াশোনা করো ইউ উইল ফেল তুমি পরীক্ষায় ফেল করবে। স্ট্রাকচার নাম্বার 16 প্রোভাইডেড দ্যাট অথবা প্রোভাইডিং দ্যাট যুক্ত সেন্টেন্স যদি হয় সেক্ষেত্রেও আমাকে একটা মিনিংফুল সেন্টেন্স দ্যাট মিনস আমাদের অ্যাকর্ডিং টু টেন্স মুড অনুসারে আমাকে একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করে দিতে হচ্ছে। এবং প্রোভাইডেড দ্যাট আর প্রোভাইডিং দ্যাটের বাংলা অর্থ হচ্ছে এই সত্য সাপেক্ষে যে। ঠিক আছে, এক্সাম্পলটা খেয়াল করো, আই উইল অ্যাগ্রি টু গো আমি এই সত্ত্বে যাব, উইল আছে ফিউচারে ছিল তাই জন্য টিচার প্রোভাইডিং দ্যাটের পরে মাই এক্সপেন্সেস আর পেইড লিখেছি। টিচার কিন্তু শুরুতে বলেছি ফিউচারের সাথে চাইলে আমরা ফিউচার বা প্রেজেন্ট টেন্স মিক্স আপ করে একটা সেন্টেন্স কমপ্লিট করতে পারি, তাই জন্য টিচার এখানে মাই এক্সপেন্সেস আর পেইড লিখেছি। রিম উইল শাইন ইন লাইফ প্রোভাইডেড দ্যাট শি ওয়ার্কস হার্ডও হবে অথবা শি উইল ওয়ার্ক হার্ডও হবে। স্ট্রাকচার নাম্বার 17 লেট অ্যালোন যুক্ত যদি সেন্টেন্স হয় তোমাকে একটা মিনিংফুল ওয়ার্ড অর ফ্রেজ যোগ করতে হবে। ঠিক আছে, লেট অ্যালোন মিনিংটা হচ্ছে অনেকটা এরকম ভাবা যায় এরকম টাইপসের। যেমন ধরো আই ক্যান নট সুইম এ কিলোমিটার আমি 1 কিলোমিটারও সাঁতার কাটতে পারি না। লেট অ্যালোন 10 কিলোমিটার ভাবা যায় 10 কিলোমিটার।
ঠিক আছে। স্ট্রাকচার নাম্বার 18 ডট ডট সো ডট ডট দ্যাট। সো এর মাঝখানে কেউ একজন থাকবে এবং তারপরে দ্যাট যুক্ত সেন্টেন্স যদি হয় সেই ক্ষেত্রে সাবজেক্টের পরে আমার সো ডট ডট দ্যাট এর আগের অংশটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে আমরা সাবজেক্টের পরে ক্যান নট বসাবো, এবং আগের অংশটা যদি আমার পাস ফর্মে হয়ে থাকে দেন আমি ক্যান নটের জায়গায় কুড নট বসাবো, এবং ডেফিনেটলি ক্যান নট বা কুড নট যাই বসাই না কেন তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। দেখো, দ্য লোড ওয়াজ সো হ্যাভি দ্যাট উই কুড নট ক্যারি ইট। ওয়াজটা আমার পাস্ট টেন্সে ছিল, তাই জন্য সো ডট ডট দ্যাটের পরের অংশে সাবজেক্টের পরে টিচার কুড নট বসিয়েছি। এখানে ওয়াজটা যদি ইজ হতো দেন কুড নটটা হয়ে যেত আমাদের ক্যান নট। স্ট্রাকচার নাম্বার 19 ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা রুলস এবং অনেকটা ট্রিকি একটা রুলস। দেখো টিচার কি দিয়েছে বিফোর অবলিক দ্যাট যুক্ত অংশে। আমি স্ট্রাকচারটার বোঝানোর আগে জাস্ট এভাবে সহজ করে বলি, বলো তো তোমরা সবাই তো জানো বিফোরের বাংলা কি পূর্বে আর আফটারের বাংলা কি পরে। সবসময় এভাবে মনে রাখবে যে বিফোর যুক্ত সেন্টেন্স এবং আফটার যুক্ত সেন্টেন্স যখন হবে, যেহেতু বিফোরের বাংলা হচ্ছে পূর্বে বা আগে, সেজন্য বিফোর যুক্ত সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের পরে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবে। ক্লিয়ার? আর আফটার শব্দের অর্থ টিচার কি বলেছে পরে, তাই জন্য আফটার যুক্ত সেন্টেন্সে আফটারের পরে সাবজেক্টের পরে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবে। জাস্ট এটা মনে রাখলে জীবনেও ভুল করবে না। এবার স্ট্রাকচারটা আমরা দেখি আমাদের বিফোর আর আফটারের কি হয়েছে। ও আচ্ছা, ভালো কথা। এখন আমরা তো বিফোর যুক্ত সেন্টেন্সে বিফোরের আগে টিচার হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়েছে, দেন আফটারের পরে আমরা সাবজেক্ট প্লাস ভার্বের হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়েছি। তাহলে আমাদের যে খালি দুটো ক্লাস আছে সেখানে কি বসাবো? দ্যাট মিনস হচ্ছে বিফোরের পরের অংশে সাবজেক্টের পরে ভার্বের সিম্পল পাস্ট টেন্স হবে, পাস্ট ফর্ম হবে। আর আফটার যুক্ত সেন্টেন্সে যেহেতু আফটারের পরেই আমাকে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হচ্ছে, তাই জন্য তার আগের অংশটা আমি সিম্পল পাস্ট ফর্ম বা পাস্ট টেন্সে করব। দেখো, শি হ্যাড ফিনিশড হার ওয়ার্ক বিফোর দ্য ট্রেন স্টার্টেড। বিফোর ছিল, টিচার বলেছি বিফোর মানে আগে, সেজন্য বিফোরের আগের অংশে সাবজেক্টের পরে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বসিয়েছি হ্যাড ফিনিশ, এবং বিফোরের পরে বাকি যে খালি অংশটা থাকবে ক্লজটা থাকবে তাকে ভার্বের সিম্পল পাস্ট ফর্ম করেছি দ্য রেইন স্টার্টেড। ওকে, শি ফিনিশড হার ওয়ার্ক আফটার দ্য ট্রেন হ্যাড স্টার্টেড, আফটার দ্য রেইন হ্যাড স্টার্টেড। এখানে আফটার ছিল, টিচার যা বলেছি আফটার মানে পরে, সেজন্য আফটার যুক্ত সেন্টেন্সে আফটারের পরে সাবজেক্টের পরে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বসিয়েছি আফটার দ্য রেইন হ্যাড স্টার্টেড, এবং আফটারের আগের অংশে যে ক্লজটা থাকবে তার সাথে সাবজেক্টের পরে ভার্বের সিম্পল পাস্ট ফর্ম বসিয়েছি ফিনিশড। ওকে, স্ট্রাকচার নাম্বার 20 ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার। ডট 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 দিয়ে যদি আমাদের নো সুনার হ্যাড অথবা স্কার্সলি হ্যাড অথবা হার্ডলি হ্যাড দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয়, সেই ক্ষেত্রে স্ট্রাকচারটা হবে অনেকটা এরকম। নো সুনার হ্যাডের পরে ডট ডটের পরে দ্বিতীয় ক্লজের শুরুতে আমরা দ্যান বসাচ্ছি, হোয়ারেস স্কার্সলি হ্যাড আর হার্ডলি হ্যাড থাকলে আমরা দ্বিতীয় ক্লজের শুরুতে হোয়েন বসাচ্ছি, এবং ডেফিনেটলি দ্বিতীয় ক্লজে সাবজেক্টের পরে ভার্বের সিম্পল পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে। আমার স্ট্রাকচারটা হচ্ছে অনেকটা এরকম। নো সুনার হ্যাড এর পরে ডেফিনেটলি সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, দেন আমাকে দেন প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হচ্ছে। অন্যখানে হার্ডলি পরে অবশ্যই হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। স্কার্সলি হ্যাড এর পরে ডেফিনেটলি সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দ্বিতীয় ক্লাসের শুরুতে ডেফিনেটলি হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম ইউজ করে আমার ইনকমপ্লিট সেন্টেন্সটা কমপ্লিট করতে হচ্ছে। লুক এট দ্য এক্সাম্পলস কেয়ারফুলি। নাম্বার 1, নো সুনার হ্যাড আই রিচড দ্য স্টেশন। নো সুনার হ্যাড ছিল, তাই জন্য সাবজেক্টের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়েছে, ডেফিনেটলি দ্বিতীয় ক্লজ শুরুর আগে টিচার একটা দেন বসিয়েছে, এবং অ্যাজ ইউজুয়াল দ্বিতীয় ক্লজের সাবজেক্টের পরে ভার্বের সিম্পল পাস্ট ফর্ম হয়েছে। নো সুনার হ্যাড আই রিচড দ্য স্টেশন দ্যান দ্য ট্রেন লেফট। এই একই সেন্টেন্সকে যখন টিচার হার্ডলি বা স্কার্সলি যোগ করে লিখবো তখন ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। হার্ডলি হ্যাড আই রিচড দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন লেফট, স্কার্সলি হ্যাড আই রিচড দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন লেফট।
অপশন নাম্বার 21 অ্যাজ সুন অ্যাজ যুক্ত সেন্টেন্স। এরপরে আমাদের একটা প্রথম ক্লজের বাকি অংশ বসানোর পর ডেফিনেটলি আমাকে দ্বিতীয় ক্লজের শুরুতে অবশ্যই একটা কমা বসাতে হচ্ছে। খেয়াল করবে, আমি আবার রিপিট করছি, তোমাকে কমা বসাতে হচ্ছে কখন? অ্যাজ সুন অ্যাজ যুক্ত সেন্টেন্সে। খেয়াল করবে, হার্ডলি, স্কার্সলি বলো বা নো সুনার বলো, ওই একই গ্রুপের অ্যাজ সুন অ্যাজ, বাট ব্যাপারটা হচ্ছে এরকম, হার্ডলি, স্কার্সলি বা হোয়েনকে আমরা একটা দেন বা হোয়েন ব্যবহার করতে দিয়েছি, কিন্তু অ্যাজ সুন অ্যাজ যুক্ত সেন্টেন্সে সেরকম কিছু আমরা ব্যবহার করতে পারছি না। তাই জন্য তার অল্টারনেটিভ আমাদেরকে ডেফিনেটলি কমাটা আনতেই হচ্ছে দ্বিতীয় ক্লজ শুরুর পূর্বে। তাহলে অ্যাজ সুন অ্যাজ যুক্ত সেন্টেন্সের দ্বিতীয় ক্লজ শুরুতে আমাদেরকে একটা কমা বসাতে হবে, সাবজেক্ট বসাতে হবে, ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে কখন? যখন আমার অ্যাজ সুন অ্যাজ এর পরে প্রথম ক্লজের অংশটা পাস্ট টেন্সে থাকছে। ঠিক আছে, দেখো, as soon as the thief saw the police, he ran away. as soon as যুক্ত সেন্টেন্স ছিল, sawটা past tense ছিল, সেই জন্য দ্বিতীয় ক্লাসটা টিচার past ফর্মে ভার্বটাকে এনেছে এবং ডেফিনেটলি তার আগে একটা কমা বসিয়েছি। ওকে, as soon as এর পরে যদি আমার প্রেজেন্ট টেন্স দিয়ে কোনো ক্লজ শুরু হয়, দেন আমাকে দ্বিতীয় ক্লজের শুরুতে অবশ্যই ডেফিনেটলি একটা কমা তো বসাতে হচ্ছে, সাবজেক্টের পরে ভার্বের ফিউচার ফর্ম বসাতে হচ্ছে। as soon as I get the news, ঠিক আছে, গেটটা ছিল প্রেজেন্ট ফর্মে, দ্বিতীয় ক্লজের শুরুতে, তার জন্য টিচার একটা কমা বসিয়েছি, সাবজেক্টের পরে ভার্বের ফিউচার ফর্মে একটা সেন্টেন্স কমপ্লিট করেছি। দেন as soon as I get the news, I will inform you, এভাবে লিখে আমি সেন্টেন্সটা কমপ্লিট করেছি। স্ট্রাকচার নাম্বার 22, as if as though যুক্ত সেন্টেন্স যদি হয়, খেয়াল করো, as if as though যুক্ত সেন্টেন্স যুক্ত যদি হয়, দেন as if as though যুক্ত সেন্টেন্সের আগের অংশে সাবজেক্টের পরে ভার্বটা যদি আমার প্রেজেন্ট ফর্মে থাকে, দেন আমাকে দ্বিতীয় ক্লজে as if as though এর পরে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ইনডিফিনিট ফর্ম ডেফিনেটলি বসাতে হচ্ছে। খেয়াল করো, she behaves as if as though, যে কেউ থাকতে পারে, বিহেভসটার নিচে টিচার হাইলাইট করেছি, কোন ফর্মে ছিল? প্রেজেন্ট ফর্মে। সেজন্য রুলস মতে টিচার কি করব? সাবজেক্টের পরে একটা ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে সেন্টেন্স কমপ্লিট করবো। টিচার করেছি, দেখো, she knew everything। ঠিক আছে, আবার খেয়াল করো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস পাস্ট ইনডিফিনিট as if as though, আবার as if আর as though যুক্ত সেন্টেন্সের আগের অংশটা যদি আমার পাস্ট ফর্মে থাকে, দ্যাট মিন্স সাবজেক্টের পরে ভার্ব যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়, দেন আমাকে as if as though এর পরের অংশে সাবজেক্টের পরে অবশ্যই একটা হ্যাড এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসাতেই হচ্ছে। একটু আগে ছিল কি, she behaves as if as though, আগের অংশটা প্রেজেন্ট টেন্সে ছিল, এটাকে টিচার পাস্ট ইনডিফিনিটে করে দিয়েছে। দেখো, she behaved as if as though, তখন কি হয়েছে? রুলস মতে সাবজেক্ট she এনেছি, behave পাস্ট ফর্মে ছিল, তাই জন্য টিচার রুলস মতে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বসিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করেছি। she behaved as if as though she had known everything, এটাই হচ্ছে আমার সেন্টেন্সটার অ্যান্সার। Look at the structure number 23, okay? কি বলছে আমাকে? when এর পরে যদি আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, দেন তোমাকে প্রেজেন্ট অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স যোগ করে একটা সেন্টেন্স কমপ্লিট করতে হচ্ছে। এক্সাম্পলগুলো খেয়াল করো, when you read, you learn ও হতে পারে, you will learn দিয়েও আমি সেন্টেন্সটা কমপ্লিট করেছি অ্যাকর্ডিং টু আওয়ার স্ট্রাকচার। ওকে, নেক্সট স্ট্রাকচার, when এর পরে যদি আমার পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, দেন আমাকে ডেফিনেটলি পাস্ট ইনডিফিনিট যোগে একটা সেন্টেন্স কমপ্লিট করতে হচ্ছে। when he saw the police, he ran away in fear, এখানে sawটা পাস্ট ফর্মে ছিল, তাই জন্য সেই অনুসারে টিচার পাস্ট ইনডিফিনিট ফর্ম ইউজ করে একটা সেন্টেন্স কমপ্লিট করেছি। ওকে, when এর পরে যদি আমার ফিউচার ইনডিফিনিট টেন্স থাকে, দেন তোমাকে ফিউচার ইনডিফিনিট যোগে একটা সেন্টেন্স কমপ্লিট করতে হচ্ছে। when we will reach school, we will join the class. ওকে, স্ট্রাকচার, রিলেটিভ প্রোনাউন, আমাদের এছাড়া অনেকগুলো রিলেটিভ প্রোনাউন আছে, তা দিয়েও আমাদেরকে কখনো ইনকমপ্লিট সেন্টেন্সটা কমপ্লিট করে দিতে হচ্ছে। যেমন আমাদের হু থাকতে পারে, হুম থাকতে পারে, হুইচ থাকতে পারে। তো এগুলো দিয়ে যখন আমরা সেন্টেন্স কমপ্লিট করব, আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের টেন্সের মুডটা কি বলছে এবং আমাদের কোন মিনিংটা কি হিসেবে ব্যবহার করা হচ্ছে। দ্যাট মিনস হু এর বাংলা হচ্ছে কি কে, তাহলে কে অর্থে আমরা হু ব্যবহার করব, দেন আমাদের টেন্সের মুড অনুসারে একটা সেন্টেন্স কমপ্লিট করব। হুম হচ্ছে কাকে বোঝাতে, আর হুইচ লিটারেলি বস্তু বা জিনিসের অর্থে ব্যবহার করা হয়। তো এই বেসিসে আমরা সেন্টেন্সটা কমপ্লিট করব। যেমন দেখো, এখানে টিচার
এক্সাম্পলে লিখেছি আই হেল্প দ্য ম্যান হু হেল্পড মি আ লট। এখানে হু ছিল, কি বেসিসে এনেছি? ম্যান, ব্যক্তি ছিল, তার জন্য টিচার হু দিয়েছি। আর ওই যে টেন্সের মুড, হেল্পটা পাস্ট টেন্সে ছিল, তার জন্য টিচার পাস্ট টেন্স ইউজ করে একটা সেন্টেন্স কমপ্লিট করেছি। স্ট্রাকচার নাম্বার 25, হোয়াইল থাকলে ডেফিনেটলি আমাকে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হচ্ছে এবং দ্বিতীয় ক্লজে ভার্বের পাস্ট ফর্ম বসছে। হোয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন কমা আই স এ স্নেক, যেহেতু হোয়াইল ছিল তাই জন্য টিচার ভার্বের সাথে আইএনজি যোগ করেছি এবং রুলস মতে দ্বিতীয় ক্লজে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম যোগ করেছি। আবার এখানে বলছি হোয়াইল প্লাস সাবজেক্ট, একটু আগে ছিল হোয়াইল ছিল, সাবজেক্ট ছিল না, তাই জন্য টিচার ভার্বের সাথে আইএনজি যোগ করে একটা ইনকমপ্লিট সেন্টেন্স কমপ্লিট করেছি। বাট এখন হোয়াইলের পরে আমার একটা সাবজেক্ট থাকবে, সেই ক্ষেত্রে আমাকে সাবজেক্ট অনুসারে ডেফিনেটলি ওয়াজ অথবা ওয়্যার বসাতে হচ্ছে এবং ভার্বের আইএনজি বসাতে হচ্ছে। দেন আমাকে দ্বিতীয় ক্লজের সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম বসাতে হচ্ছে। দেখো হোয়াইল আই ওয়াজ ওয়াকিং, এখানে ওয়াজ দিয়েছি কারণ শুরুতে হোয়াইলের পরে একটা আই ছিল, আই এর সাথে ওয়াজ বসিয়েছি, ভার্বের আইএনজি যোগ করেছি, দ্বিতীয় ক্লজের সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম যোগ করে টিচার একটা সেন্টেন্স কমপ্লিট করেছি। ওকে, স্ট্রাকচার নাম্বার 26, আমার ইনস্টেড অফ অথবা ইন লিউ অফ যুক্ত যদি সেন্টেন্স হয় সেই ক্ষেত্রে আমাকে একটা মিনিংফুল ওয়ার্ড বা সেন্টেন্স বসাতে হচ্ছে। ঠিক আছে, দেখো ইনস্টেড অফ হিস্ট্রি হি টুক লজিক, শি এট ফিশ ইন লিউ অফ মিট। আচ্ছা, বাই দ্য ওয়ে ইনস্টেড অফ আর ইন লিউ অফ এর বাংলা মিনিং তো তোমরা জানো, বাংলা মিনিং হচ্ছে পরিবর্তে। স্ট্রাকচার নাম্বার 30, আমার সেন্টেন্স যদি উইথ এ ভিউ টু যুক্ত হয় দেন ডেফিনেটলি উইথ এ ভিউ টু এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ করে আমাকে একটা সেন্টেন্স অ্যাকচুয়ালি কমপ্লিট করতে হচ্ছে। আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু ছিল, তার জন্য টিচার ভার্বের সাথে আইএনজি যোগ করেছে অ্যাকর্ডিং টু রুলস অনুসারে। দেখো আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু রিডিং বুকস। ওকে, স্ট্রাকচার নাম্বার 31, আমার যদি ইনকেস যুক্ত সেন্টেন্স হয় দেন ইনকেসের পরে আমাকে একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হচ্ছে, ওই যে মিনিংফুল অ্যাকর্ডিং টু টেন্স মুড অনুসারে। ওকে, রিনা উইল ক্যারি অ্যান আমব্রেলা ইন কেস ইট রেইনস। ওকে, আচ্ছা, স্ট্রাকচার নাম্বার 32, আমাদের যদি টু যুক্ত সেন্টেন্স হয় এবং টু এর পরে একটা এজেক্টিভ থাকে দেন আমাকে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম যোগে একটা ইনকমপ্লিট সেন্টেন্স কমপ্লিট করতে হচ্ছে। সে দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক। ওকে, টু এর পরে একটা এজেক্টিভ ছিল, তার জন্য টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম যোগে আমি একটা সেন্টেন্স কমপ্লিট করেছি। আর স্ট্রাকচার নাম্বার 33 আমাকে কি বলছে, আমার সেন্টেন্সে টুও থাকবে, এজেক্টিভ অথবা এডভার্বও থাকবে, বাট এর পরে ডেফিনেটলি স্পেসিফিক আমাকে একটা ফর থাকতে হবে। তখন আমরা কি করব, একটা পার্সোনাল অবজেক্ট বসাবো, টু বসাবো, ভার্বের প্রেজেন্ট ফর্ম করব। লুক অ্যাট দ্য এক্সাম্পল কেয়ারফুলি দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম অ্যাকচুয়ালি গোয়িং টু সে অর এক্সপ্লেন। ওকে, the problem was too hard for them to solve, তাহলে এখানে শুধু too hardই ছিল না, too hard এর পরে টিচার ডেফিনেটলি একটা for বসিয়েছি, তাই জন্য টিচার কি বলেছে, একটা পার্সোনাল অবজেক্ট প্লাস টু প্লাস ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম যোগ করে কমপ্লিট করব, তো করেছি। the problem was too hard for them to solve, এটাই হচ্ছে আমার সেন্টেন্সটার অ্যান্সার। Move on our next structure number 34. টিচার বলছে হ্যাড বেটার যুক্ত যদি সেন্টেন্স হয় এটাকে আমরা কিভাবে কমপ্লিট করব। হ্যাড বেটার যুক্ত সেন্টেন্সের পরের অংশটা আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম দিব এবং কিছু অংশ ক্লজ বা ওয়ার্ড বা ফ্রেজের সাহায্যে আমরা আমাদের ইনকমপ্লিট সেন্টেন্সটা কমপ্লিট করব। এক্সাম্পলটা দেখো, আই হ্যাড বেটার ছিল, তাই জন্য ভার্বের প্রেজেন্ট ফর্ম লিভ দিয়েছি, বাকি অংশ এনেছি। অ্যান্সার হয়ে গিয়েছে আই হ্যাড বেটার লিভ দ্য প্লেস। ওকে, স্ট্রাকচার নাম্বার 35, সিন্স যুক্ত অংশ একটু ভালো করে খেয়াল করো। ডট 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 ডট, দ্যাট মিনস সিন্সের আগের অংশ, সিন্সের পরের অংশ। তাহলে সিন্স যুক্ত সেন্টেন্সের প্রথম ক্লজে সিন্সের আগের অংশ যদি প্রেজেন্ট ফর্মে থাকে দেন তোমাকে সেকেন্ড ক্লজে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ইনডিফিনিট ফর্ম যোগ করতে হচ্ছে। দেখো, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, সিন্স যুক্ত অংশ কি বলছি, ফার্স্ট ক্লজ প্রেজেন্ট ফর্ম ইজ প্রেজেন্ট ফর্মে ছিল, তো টিচার কি বলেছি, সেকেন্ড ক্লজ ভার্বের পাস্ট টেন্সে করতে হবে। দেখো করেছি, সিন্সের পরে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম যোগে একটা সেন্টেন্স কমপ্লিট করেছি। ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই স ইউ লাস্ট। ওকে, এবার দেখো
সিন্স যুক্ত সেন্টেন্সের প্রথম ক্লজটা যদি আমার পাস্ট ফর্মে থাকে দেন আমাকে সেকেন্ড ক্লজে সাবজেক্টের পরে কি করতে হবে পাস্ট পারফেক্ট টেন্সে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে পাস্ট পারফেক্ট মানে কি আমরা শুরুতে কিন্তু পড়েছি হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল এখন এটাকেই যখন টিচার পাস্ট ফর্মে করে দিব অ্যান্সারটা হয়ে যাবে অনেকটা এরকম সি ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স যুক্ত সেন্টেন্সের আগের অংশে ওয়াজ ছিল তাই জন্য পরের অংশে সাবজেক্টের পরে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল দ্যাট মিনস পাস্ট পারফেক্ট ফর্মে আমি সেন্টেন্সটা কমপ্লিট করেছি তো এই ছিল আমাদের কিছু ইম্পর্টেন্ট রুলস অফ মেকিং কমপ্লিটিং সেন্টেন্স সাম ইম্পর্টেন্ট প্রভার্বস ঠিক আছে এই প্রভার্বসগুলো তোমরা একদম মুখস্থ করবে যেভাবে টিচার দিয়েছি এভাবে প্রভার্ব যোগেও আমাদের কমপ্লিটিং সেন্টেন্স আসে অ্যাকচুয়ালি তো অনেকগুলো প্রভার্বও রয়েছে আমি তোমাদের জন্য যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং সবসময় পরীক্ষায় বোর্ড পরীক্ষায় আসে সেই প্রভার্বগুলোই দিয়েছি That's all for today, dear learners. It's time to say goodbye. So thank you very much for staying with me and watching this video. Inshallah, hopefully I will meet you again after our puja vacation. Okay? Till then, stay safe with your family. Pray for each other and definitely pray for me. Bye-bye. Allah Hafiz.